খাবার টেবিল জুড়ে পিনপতন নীরবতা। ওয়াশরুমে সেই কাণ্ডের পর থেকে আরভানের সাথে আয়াতের একটি শব্দও বিনিময় হয়নি। আরভান নিবিষ্ট মনে খেয়ে যাচ্ছে, যেন তার আশেপাশে আয়াতের কোনো অস্তিত্বই নেই। ওর দৃষ্টি কেবল নিজের প্লেটে নিবদ্ধ। আয়াত আর চোখে বারবার তাকে পড়ার চেষ্টা করছে। লোকটা আজ একটু বেশি গম্ভীর। আরভানকে সব রূপেই মানায়, কখনো তপ্ত আগুন, কখনো শীতল বরফ। কিন্তু এই নিস্তব্ধ গাম্ভীর্য কেন যেন আয়াতের সহ্য হচ্ছে না। সে ভেবেছিল আরভান রাগ করবে, বকবে, কিংবা সেই তোয়ালে চুরির অপরাধে কড়া কোনো মিষ্টি শাস্তি দেবে। কিন্তু তার বদলে এই মৌনতা যেন হাজারটা চড় থাপ্পড়ের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। আয়াত আর থাকতে পারল না। ঠোঁট কামড়ে কিছু বলতে চাইল, ঠিক তখনই আরভান প্লেট থেকে মুখ না তুলেই শীতল গলায় বলে উঠল, ঘুরঘুর করে আমার দিকে না তাকিয়ে নিজের খাবারে মন দাও আয়াত। আয়াত থমকে গেল। সে নিচু স্বরে অপরাধীর মতো আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আপনি কি আপনি কি আমার উপরে খুব রেগে আছেন? না। কেন? রাগের মতো বিশেষ কিছু হয়েছে কি? আরভানের সংক্ষিপ্ত উত্তর। কিন্তু আরভানের এই কৃত্রিম নিরাসক্তি আর অভিমানী কণ্ঠস্বর শুনে আয়াতের বুকের ভেতরটা মুষড়ে উঠল। সে বুঝতে পারছে আরভান নিজেকে গুটিয়ে নিচ্ছে। কাঁপা কাঁপা গলায় সে বলল, আমি আমি নেক্সট টাইম আর এমন কিছু করব না, প্রমিস করছি। কেমন কিছু করবে না? আরভান প্লেট সরিয়ে শান্ত চোখে তাকালো। আর আপনার সাথে এমন বাজে আচরণ করব না, আপনার বিরক্তির কারণ হব না। আয়াত মাথা নিচু করে বলল, আচ্ছা। আরভান আবারও গ্লাসের পানিতে চুমুক দিল। আরভানের এই নিস্পৃহতা যেন বিষের মতো তপ্ত হয়ে আয়াতের হৃদয়ে লাগছে। হঠাৎ করেই ওর বুকটা ফেটে কান্না এলো। কোনো কারণ ছাড়াই চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে গালের ওপরে পড়ল। আরভান খাওয়া থামিয়ে অবাক হয়ে তাকালো। কাঁদছো কেন? আমি কি তোমাকে কিছু বলেছি? বকেছি নাকি মেরেছি? আয়াতের ফুঁপিয়ে ওঠার শব্দ বাড়ল। আরভান একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে এলো। সে আয়াতের চেয়ারের পাশের মেঝেতে হাঁটু গেড়ে বসলো। আয়াতের বিষণ্ণ মুখটা নিজের দুই হাতের উষ্ণ আজলাই তুলে নিয়ে অত্যন্ত কোমল স্বরে বলল, কাঁদছো কেন আয়াত? আমি তো কিছুই বলিনি। পাগলামি তো তুমিই করলে, এখন কাঁদছো তুমিও? আয়াত ভেজা চোখে অভিমানী গলায় বলল, আপনি এভাবে কেন কথা বলছেন? আপনি অনেক বেশি রেগে আছেন। আমি রেগে নেই জান। আরভান ওর কপালে নিজের কপাল ঠেকালো। আছেন। আমি জানি আপনি যখন আমার উপরে অনেক খুশি থাকেন তখন মিসেস এবং আপনি বলে সম্বোধন করেন। কিন্তু যখন আপনি আমার উপরে আমি আপনার কাছে গুরুত্বহীন হয়ে যাই, ঠিক তখনই, কিংবা আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চান, ঠিক সেই সময় সেই মুহূর্তেই আপনি শুধু আয়াত বলে ডাকেন। আমি আপনার এই বদলে যাওয়া সহ্য করতে পারছি না আরভান। দয়া করে এমন করবেন না। আরভান আয়াতের চোখের পানি নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছিয়ে দিল। ওর হাতের পিঠে আলতো করে একটা চুমু এঁকে গাঢ় স্বরে বলল, এতটা জানো আমাকে? হ্যাঁ, রাগ করিনি, সত্যি বলছি। শুধু একটু অন্যমনা হয়েছিলাম। মনে হচ্ছিল আমার স্ত্রী বোধহয় আমার কাছে আসতে চায় না। সে হয়তো আমাকে এখনো মন থেকে গ্রহণ করতে পারেনি। আমি তো পাথর নই আয়াত। আমারও তো আকাঙ্ক্ষা জাগে তোমাকে ঘিরে। কিন্তু তোমার বারবার দূরে সরে যাওয়াটা দেখে মনে হয় আমি হয়তো জোর করেছি তোমার উপরে। আয়াত আরভানের হাতের মুঠোয় নিজের আঙ্গুলগুলো শক্ত করে চেপে ধরল। এমনটা নয় আরভান, একদমই এমনটা নয়। আমি শুধু আমি শুধু একটু সময় নিচ্ছিলাম। আরভান ম্লান হাসল। আমিও জানি সেটা। আর এই জন্যই তো আমার অভিমান বেশিক্ষণ টেকে না। এবার চোখ মোছো তো লক্ষ্মীটি। একটা কথা শোনো। আরভান আয়াতের কপালে গভীর একটা চুমু এঁকে নিম্ন স্বরে বলল, আজ ফিরতে আমার অনেকটা রাত হবে। আমি একটা বিজনেস ডিল এবং মিটিং এর জন্য শহরের বাহিরে যাচ্ছি। আরভানের কথা শেষ হবার আগে আয়াত চঞ্চল হয়ে উঠল। আমি একা এখানে ঘরে আটকা পড়ে থাকবো না। আমিও আপনার সাথে যাব। আরভান অবাক হয়ে তাকালো।
আমি মিটিংয়ে যাচ্ছি আয়াত, তাও মাউন্ট বুলার তো, আর হাড় কাঁপানো শীতে ওই পাহাড়ে। তোমাকে আমি নিতে পারছি না, আবহাওয়া খুবই খারাপ হতে পারে। কি, আপনি মাউন্ট বুলারে যাচ্ছেন? তাহলে তো আমি নিশ্চিত যাব। আমি শুনেছি ওখানে প্রচুর তুষারপাত হয়। আমি জীবনেও সামনাসামনি বরফ পড়া দেখিনি। প্লিজ আরভান, আমাকে সাথে নিন। আমি কোনো ডিস্টার্ব করব না, একদম প্রমিস। আরভান কিছু বলার জন্য মুখ খুলতেই আয়াত হাত তুলে ওকে থামিয়ে দিল। আপনি এখানে একদম নড়বেন না, এখানেই দাঁড়ান। আমি ঠিক 3 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। জাস্ট 3 মিনিটস, 1 সেকেন্ডও বেশি লাগবে না। বলেই আয়াত এক দৌড়ে সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে ছুটল। আরভান পেছনের সোফায় হেলান দিয়ে দাঁড়ালো। ওর ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফিরে এলো। এই মেয়েটার সরলতা, জেদ আর অবুঝ পাগলামির কাছে আরভান চৌধুরী বরাবরই বড় অসহায়। আর 3 মিনিটের চেয়ে রুমে গেলেও তার নাম গন্ধ নেই। সময় আরভান নিচের সোফায় বসে একের পর এক ফাইল চেক করছে আর অস্থিরভাবে ঘড়ির দিকে তাকাচ্ছে। একে তো জরুরি মিটিং, তার উপরে এই মেয়ে। 10 বার নক করার পরও ভেতর থেকে শুধুই উত্তর আসে, এই তো হয়ে গেছে, আপনি নিচে দাঁড়ান, আমি আসছি। আরভানের মাথায় আসছে না সামান্য তৈরি হতে একটা মানুষের এতটা সময় কেন লাগে। সে বিরক্তি নিয়েই ফোনটা বের করলো। বারবার ফারহানের কল আসছে, সে রিসিভ করে গম্ভীর গলায় বলল, ক্লায়েন্টদের বলো মিটিং এর সময়টা আর আধা ঘন্টা পিছিয়ে দিতে, আমি বের হতে দেরি করেছি। কথাটা বলতে বলতে আরভান যখন রাগে গজগজ করতে করতে আয়াতের রুমের দিকে পা বাড়ালো, ঠিক তখনই দরজাটা খুলে আয়াত বেরিয়ে এলো। আরভানের তীক্ষ্ণ ভুরু মুহূর্তেই কুঁচকে গেল। সে আপাদমস্তক আয়াতকে পর্যবেক্ষণ করে বলল, আবার শাড়ি পরেছ কেন? আয়াত এক হাতে আঁচল ঠিক করতে করতে আর চোখে তাকালো। বারে, ঘুরতে যাব শাড়ি পরবো না? জানে না বাঙালি মেয়েদের শাড়ি ছাড়া ঘোরাঘুরি একদমই অসম্পূর্ণ। মাউন্ট বুলারে যাচ্ছ আয়াত, ওখানে কোনো বিয়ের দাওয়াত নয়। শাড়ি পাল্টে কোনো একটা গরম কাপড় পরে এসো। আর ওখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে। লাগবে না, আমি এভাবেই যাব। কার কাছে যেন শুনেছিলাম মেয়েদের নাকি শীত কম লাগে, আর ওখানে গিয়ে আমি একটা শাড়ির আঁচল উড়িয়ে পোজ দিব, একদম হিরোইনদের মতো। আপনি বুঝবেন না। আরভান একটা দীর্ঘশ্বাস ফেলল। এখন এই শাড়ি পাল্টাতে আবার নির্ঘাত আরো 1 ঘন্টা দেরি করবে। সে কপালে হাত দিয়ে বিড়বিড় করল, রিডিকিউলাস। যা খুশি করো, পরে ঠান্ডায় কুঁকড়ে মরলে আমারই দোষ দিও না। তারপর সে গটগট করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আয়াত মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে আরভানের গোষ্ঠী উদ্ধার করতে করতে তার পিছু নিল। একটা রিসোর্টে মিটিং চলছে, তার এক কোণে বসিয়ে রাখা হয়েছে আয়াতকে। যাওয়ার আগে কড়া হুকুম দিয়ে গেল, মিটিং শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে এক চুলও নড়বে না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে। আয়াত দেখল আরভান তার ক্লায়েন্টদের সাথে গভীর আলোচনায় মগ্ন। এই মানুষটা কাজ ছাড়া আর কিছুই বোঝে না। মাঝে মাঝে আরভান ল্যাপটপের স্ক্রিনের থেকে চোখ সরিয়ে আয়াতের দিকে তাকাচ্ছে, যেন নিশ্চিত হতে চাইছে সে পালায়নি তো। ঘন্টা দুয়েক পার হয়ে গেছে। আয়াত এখন রীতিমতো কাঁপছে। হাড় কাঁপানো ঠান্ডায় শাড়ি পরা কতটা যে বোকামি হয়েছে তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। বরফ দেখার শখ পূরণ করতে এসে এখন শীতে জমে যাওয়ার অবস্থা। কিন্তু এখন যদি আরভানের সামনে কাঁপাকাঁপি করে, তবে এই দাম্ভিক স্বামীটা তাকে নির্ঘাত একটা লেকচার দেবে। আয়াত আর সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালো। সে কারোর হুকুমের গোলাম নয় যে তাকে যেখানে বসিয়ে রাখা হবে সেখানেই বসে থাকবে। সে গটগট করে বাইরের বারান্দার দিকে হাঁটা দিল। ফারহান আরভানকে একটা পেপার এগিয়ে দিচ্ছিল সই করার জন্য। ঠিক তখনই আরভানের চোখ পড়ল আয়াতের অবাধ্যতা। আরভানের চোয়াল শক্ত হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, তোর বোনের কলিজা দেখে আমি অবাক হচ্ছি ফারহান। আমার পারমিশন ছাড়া সে কোথায় যাচ্ছে? ফারহান বেখেয়ালে কফির কাপে চুমুক দিয়ে বলল, আমার বোন তার স্বামীর কাছেই তো আছে, তোর সমস্যা কি?
আরভানের খুনি চাহনি দেখে ফারহানের টনক নড়ল। সে ঢোক গিলে বলল, আরে আমি আয়াতের কথা বলছি না। আমি অন্য আমি এক্ষুনি দেখে আসছি ও কোথায় গেল। বলেই সে আয়াতের পিছু ছুটল। আয়াত তখন রিসোর্টের বিশাল বারান্দায় এসে দাঁড়িয়েছে। ভেতরের ঠান্ডা না থাকলেও বাইরের বাতাস যেন তলোয়ারের মতো বিচ্ছে। ফারহান পেছন থেকে ডাকলো, আয়াত। আয়াত ম্লান হেসে বলল, জি ভাইয়া। ভেতরে চলো। আরভান কিন্তু রেগে আগুন হয়ে আছে। যাব না ভাইয়া, ওখানে দম বন্ধ হয়ে আসছে। তার উপরে কয়েক ঘন্টা ধরে বসে থাকতে থাকতে আমার কোমর শেষ। ফারহান হাসল। তাহলে এসেছিলে কেন? জানো না তোমার হাজবেন্ড আস্ত একটা ওয়ার্কহলিক। কাজ ছাড়া সে কিছুই বোঝে না। এখন বুঝেছি, তখন বুঝিনি। কিন্তু এই কাজ কি সন্ধ্যার আগে শেষ হবে না? আর তুষারপাত, বরফ তো এক ফোঁটাও আকাশ থেকে পড়তে দেখলাম না। ফারহান আকাশটা একবার দেখে নিয়ে বলল, এভি মনে হয় না তোমাকে সময় দিতে পারবে। আজকের আবহাওয়াও ভালো না। তুষারপাত হবে নাকি বৃষ্টি তা বোঝা যাচ্ছে না। আর আমি তোমাকে কোথাও নিয়ে যেতে পারবো না। তোমার ওই হিটলার স্বামী জানলে আমার প্রাণ নিয়ে টানাটানি শুরু করে দেবে। আমি বরং ওকে ফ্রি হতে বলছি। ফারহান চলে যাওয়ার পর আয়াত দূর দিগন্তে কুয়াশায় ঢাকা পাহাড়ের দিকে চেয়ে রইল। আজ বড্ড বাংলাদেশের কথা মনে পড়ছে তার। এমন সময় পাশ থেকে আরভানের গম্ভীর আর রাশভারী কণ্ঠস্বর ভেসে এলো, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে কি করছো? আয়াত অভিমানী মুখ ফিরিয়ে নিয়ে ধরা গলায় বলল, কিছু না, আমি বাড়িতে যাব। আপনার দেরি হলে আমাকে একটা ট্যাক্সি বুক করে দিন, আমি একাই চলে যেতে পারবো। আরভান ওর একদম কাছে এসে দাঁড়ালো। কেন? আসার সময় তো খুব লাফাচ্ছিলে, এখন পালাচ্ছ কেন? আর এত কাঁপছো কেন? তোমার না শীত কম লাগে? শাড়ির আঁচল উড়িয়ে পোজ দেওয়ার কথা ছিল না তোমার? আয়াত কোনো কথার উত্তর দিল না। ওর কান্না পাচ্ছে। আরভান কি বোঝে না যে সে শুধু তুষার দেখতে নয়, আরভানের সাথে একটু সময় কাটাতে এসেছে? আয়াত রাগী স্বরে বলল, আপনার তো অনেক কাজ ছিল না? যান, আপনার ক্লায়েন্টদের সাথে গিয়ে হাসাহাসি করুন, আমাকে না দেখলেও চলবে। কাজ করতে দিচ্ছেন কোথায়? আরভান হঠাৎ আয়াতের কোমর জড়িয়ে ধরে নিজের বলিষ্ঠ শরীরের সাথে নিবিড়ভাবে মিশিয়ে নিল। কেন? আমি কি আপনাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি? আয়াত নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো। আরভান আয়াতের কোমরের উন্মুক্ত ভাঁজে হাত দিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ রেখেছে তো। তোমার ওই মায়াবী চোখ দুটো দিয়ে আমায় অদৃশ্য শেকলে বেঁধে রেখেছ। কয়েক ঘন্টা ধরে সিরিয়াস মিটিং এর মাঝেও তোমার ওই শাড়ির আঁচল বরাবর আমার নজর কাটছিল। কখনো আঁচলটা অবাধ্য হয়ে উড়ে যাচ্ছিল, আবার কখনো তুমি না তা বুকে টেনে নিচ্ছিলে, আবার কখনো কোমরের ভাঁজ ঢাকছিলে। আমার সমস্ত কনসেন্ট্রেশন তোমার ওই উন্মুক্ত কোমরেই তো আটকে ছিল। আয়াত, কাজটা কি করে করব বলো? আয়াত এক ঝটকায় আরভানের হাতটা সরিয়ে দিয়ে বলল, সবসময় গায়ে পড়ে কথা কেন বলেন? একটু দূরত্ব রেখেও তো কথা বলা যায় না? আরভান এবার সেই চিরচেনা নেশালো স্বরে আয়াতের কানের কাছে মুখ নিয়ে বলল, না, স্পর্শ না করলে তোমাকে বোঝাবো কিভাবে আমি তোমার শরীরের ঠিক কোন কোন জাদুকরি জায়গার কথা বলছি? সে রেগে গিয়ে বলল, অসভ্য, আপনার সাথে আসাটাই আমার ভুল হয়েছে। বলেই সে গটগট করে সামনে হাঁটতে শুরু করলো। হঠাৎ আয়াত অনুভব করলো সে মাটি থেকে শূন্যে ভাসছে। আরভান তাকে এক ঝটকায় কোলে তুলে নিয়েছে। আয়াত হকচকিয়ে গিয়ে চিৎকার করে ওঠে, নিচে নামান, মানুষ দেখছে তো। কি করছেন কি আপনি? আরভান কোনো কথা না বলে তাকে পাজা কোল করে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। নিজের ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট দিল। মাউন্ট বোলারের কাছাকাছি আসতেই দেখা গেল রাস্তার ধারে পুরনো বরফ জমে আছে, কিন্তু নতুন করে আকাশ থেকে তুষারপাত হচ্ছে না। আর দীর্ঘশ্বাস ফেলে ম্লান মুখে বলল, আফসোস, তুষারপাত দেখা আর হলো না। দেখা তো হয়েছে, ওই তো চারিদিকে শুভ্র বরফ। আরভান বাইরের দিকে ইশারা করলো, এটা তো জমাট বাঁধা বরফ।
আমি তুষারপাত হওয়া দেখতে চেয়েছিলাম। আয়াত গাড়ি থেকে নেমে হাঁটা দিল। এখন আবার কোথায় যাচ্ছ? আরভান গাড়ি থেকে নেমে পেছন থেকে ডাকলো। অপেক্ষা করতে। সিরিয়াসলি? তুমি অপেক্ষা করলেই তুষার বুঝি তোমার প্রেমে পড়ে নাচতে নাচতে আকাশ থেকে নেমে আসবে? আয়াত ঘুরে দাঁড়িয়ে আরভানের চোখের দিকে তাকিয়ে বলল, আমার অপেক্ষাতেই তো আপনিও একদিন এসেছিলেন। তাহলে তুষার কেন আসবে না? আয়াত কিছুটা দূরে দাঁড়িয়ে তুষারের অপেক্ষায় আকাশপানে তাকিয়েছিল। আরবান ওর ঠিক পাশে এসে দাঁড়ালো, চোখে এক রাশি বিস্ময় আর মুগ্ধতা নিয়ে। আয়াতের সেই অটল বিশ্বাসের উত্তরে সে কিছু বলতে যাবে, ঠিক তখনই প্রকৃতির মেজাজ বদলে গেল। কিন্তু তুষার নয়, আকাশ ভেঙে প্রবল ধারায় বৃষ্টি নামলো। মাউন্ট বুলারের এই হাড় কাঁপানো ঠান্ডায় বৃষ্টি মানেই শরীর জমে যাওয়ার উপক্রম। আরভান এক মুহূর্ত দেরি না করে আয়াতের হাত ধরে হ্যাচকা টানে গাড়ির কাছে নিয়ে এলো। দ্রুত ওকে ভেতরে তুলে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসলো। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। আয়াতের শখের শাড়ি আর আরভানের শার্ট ভিজে একাকার। আরভানের মেজাজ এবার সপ্তমে চলল। একে তো সন্ধ্যা হয়ে এসেছে, তার উপরে এখান থেকে ফিরতে প্রায় 4 ঘন্টার পথ। এই ভেজা শরীরে ওকে এতক্ষণ গাড়িতে রাখা মানেই নিশ্চিত নিউমোনিয়া। আরফান পাশ ফিরে আয়াতের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, এবার কি হবে? নিজের জেদ মেটাতে গিয়ে তো ভিজলে, সাথে কোনো বাড়তি পোশাকও আনোনি। এখন এই বরফ ঠান্ডা শরীরে 4 ঘন্টা গাড়িতে বসে থাকবে কিভাবে? আয়াত অপরাধীর মতো মাথা নিচু করে রইল। ওর ঠোঁট দুটো ঠান্ডায় নীল হয়ে কাঁপছে। আরভান আয়াতের এই অসহায় অবস্থা দেখে নিজের রাগটা বেশিক্ষণ ধরে রাখতে পারল না। পেছনের সিট থেকে নিজের এক্সট্রা একটা পোশাকের একটা প্যাকেট বের করে আয়াতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, শাড়িটা খুলে এটা ভেতরের শার্টটা পরে নাও আয়াত, আমি বাইরে দাঁড়াচ্ছি। আয়াত বড় বড় চোখে আরভানের দিকে তাকালো। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। আয়াত মাথা নেড়ে তীব্র প্রতিবাদ করল, অসম্ভব! এই বৃষ্টির মধ্যে আপনি বাইরে দাঁড়াবেন আর আমি গাড়ির ভেতরে পোশাক পাল্টাবো? কক্ষনো না! আয়াত, জেদ করো না, তুমি শীতে জমে যাচ্ছ। মরলে মরবো, কিন্তু আপনাকে এই শীতে এই বৃষ্টিতে বাইরে বের হতে দিব না। আর আমি গাড়িতে ড্রেস চেঞ্জ করতে পারবো না। আরভান বুঝল এই মেয়ের সাথে তর্কে জেতা অসম্ভব। সে আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। কিছু দূর যেতেই পাহাড়ের কোলে অবস্থিত একটি অভিজাত রিসোর্ট দেখতে পেয়ে সে গাড়িটা সেখানে থামালো। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গাড়ি চালানো এখন চরম ঝুঁকিপূর্ণ। আরভান রিসোর্টের রিসিপশনে গিয়ে একটি ডিলাক্স ডাবল বেডরুম বুক করলো। আর যখন আরবানের পিছু পিছু রুমে ঢুকলো, ওর গলা শুকিয়ে কাঠ। আবারও সেই এক রুম, এক রাত, আর তারা দুজন।